আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়, গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধানের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক নানা তথ্য ও সংবাদ প্রচার করে আসছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম। সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে। আপনারা ছোট ভাই বড় ভাইকে কেন এরকম বিরক্ত করছেন? এ নিয়ে অস্বস্তি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ভিন্নভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও তাদেরকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে। একই সাথে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি ও ইসলামী খেলাফতের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে বলে গ্যাবার্ডের বক্তব্যের বরাত দিয়ে প্রচার করে এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদকে বিভ্রান্তিমূলক ও বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বলে বিবৃতিতে জানায় অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট প্রমাণ ও তথ্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আনা হয়নি। এ ধরনের সংবাদ ও বক্তব্যের নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টাও। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক বৈঠক শেষে এই কথা বলেন তিনি। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তাজমেরি এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম। এতে অনেক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। 24-এর গণঅভ্যুত্থানের একাংশের নেতাদের নতুন প্ল্যাটফর্মটি কোনো রাজনৈতিক দল নয়, এটি শক্তিশালী প্রেসার গ্রুপ হচ্ছে বলে জানিয়েছেন এর প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনাইদ। জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র শিবিরের সাবেক এই নেতা এটিএন বাংলাকে জানান, নবগঠিত নাগরিক পার্টির সঙ্গে তাদের কোনো বিভক্তি নেই। জুলাই বিপ্লব থেকে নতুন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন হওয়ায় ছাত্রদের প্রেসার গ্রুপ, বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়ায় এই প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট আদ্দিন সচিবের। যারা এক কাতারে থেকে একসঙ্গে জীবন বাজি রেখে জুলাই বিপ্লব ঘটিয়েছেন, 24-এর গণঅভ্যুত্থানের পর তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় মগ্ন থাকলেও 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন না কেউ কেউ।
তাদেরই অন্যতম জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান সহ কয়েকজন। অভ্যুত্থানে ভূমিকা রাখা এমন কারিগরদের সামনে রেখেই নতুন শক্তিশালী প্ল্যাটফর্মের ঘোষণা দিলেন আলী আহসান জুনায়েদ। ছাত্র সংগঠন গঠন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাহিদাটা কিন্তু আগ্রহ আকর্ষণটা কিন্তু অনেকখানি কমে গেছে, এটা আপনার খেয়াল করার কথা। একই রকম নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হওয়ার পরে, এনসিপি হওয়ার পরে কিন্তু নাগরিক কমিটির কার্যক্রমও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম অবশ্যই দরকার। ইতিমধ্যেই জুলাইয়ের আলোচনাটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, গৌণ হয়ে পড়তেছে। বিভিন্ন দাবি দেওয়া এবং কর্মসূচির মধ্যে রাজনৈতিক দলগুলোর তার নীতিকৌশলের মধ্যে জুলাই আছে, কিন্তু জুলাইকে কেন্দ্র করে যে আলোচনা সেটা দিন দিন কমে আসতেছে। আমরা চাই যে জুলাইকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করতে। প্রশ্ন হচ্ছে, এটি কি আরেকটি রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক প্ল্যাটফর্ম? এটা কোনো রাজনৈতিক দল না, এটা মূলত হচ্ছে প্রেশার গ্রুপ, যেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রেশার ক্রিয়েট করবে জুলাইয়ের চেতনাটাকে যেন তারা ধারণ করে। প্রেশার গ্রুপ হিসেবে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, সেখানে বিপ্লবের নেতাদের আলাদা এই সংগঠন কি বিভক্তি তৈরি করছে? আমরা তো সহযোদ্ধা ছিলাম, একসাথে লড়াইটা লড়েছি, তো আমাদের মধ্যে এই বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা আছে। কিছু বিষয়ে আমাদের মধ্যে মতভিন্নতা আছে, এটা সব খুবই স্বাভাবিক, সেই মতভিন্নতা থাকবে, আমাদের মধ্যে যোগাযোগ আছে, বোঝাপড়া আছে। এখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের লড়াইটা দীর্ঘ এবং একই। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের কণ্ঠস্বর হয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়ার যে অঙ্গীকার করছেন অভ্যুত্থানের এই নেতা, বাংলাদেশের নতুন রূপে তাতে কতটা সফল হবেন তা ছেড়ে দিলেন সময়ের উপর। এটা সকল ধর্মমতের, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, ভিন্ন ধর্মের হোক, নারী হোক, আমরা সবাইকে নিয়ে একসাথে নিয়ে এই লড়াইটা লড়ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে গণবিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই বিষয়ে রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আগামী 20 এপ্রিলের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়। গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত 10 মার্চ। এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে, ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না, এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানকার ডিসি এবং এসপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে একজন সমাজসেবা অফিসার নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী শিশু আসিয়ার 14 বছর বয়সী বড় বোনকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষণের বিরুদ্ধে কিভাবে গণসতর্কতা জারি করা যায় তাও জানতে চেয়েছে হাইকোর্ট। বরগুনার হিন্দু পরিবারের 7ম শ্রেণীর কিশোরীকে সিজিত রায় নামের এক বখাটে সহ কয়েকজন অপহরণ করে। এরপর তাকে ধর্ষণ করে পরের দিন জেলা প্রশাসকের কার্যালয়ের পার্কে ফেলে রাখা হয়। ঘটনায় কিশোরীর বাবা বরগুনার সদর থানায় সিজিত রায় সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। পরের দিন দুজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে আসামি পক্ষ। 11 মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন রাত 12:15টার দিকে বাড়ির পাশের ঝোপ থেকে সেই কিশোরীর বাবার লাশ পাওয়া যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন, কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা নেই, অ্যাওয়ারনেস নেই। সো মাননীয় আদালত মনে করেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রের উচিত যে এইটার ব্যাপারে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ও 9 শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এই তথ্য নিশ্চিত করেন। উপাচার্য বলেন, ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইবা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এদিকে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়া তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল স্তরে সরাসরি এবং দলীয় প্রতীকবিহীন নির্বাচন, একই ব্যক্তি 2-3 বারের বেশি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন না করা এবং নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের আয়োজনের জন্য সংস্কার প্রস্তাব দিয়েছে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন অ্যাডভোকেসি ফোরামের কোঅর্ডিনেটর মহসিন আলী। প্রস্তাবনায় আরও বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কর আদায়ের এখতিয়ার বিস্তৃত করা, স্থানীয় পরিকল্পনার সাথে জাতীয় পরিকল্পনার সমন্বয় সাধন, মডেল ট্যাক্স হালনাগাদ স্থানীয় সরকার সার্ভিস চালু করা। এছাড়াও পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবস্থার সাথে সমন্বয় এবং স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সৌদি আরবে দেশি ইফতারের পসরা সাজিয়েছে বাংলাদেশি রেস্তোরাঁগুলো। ছোলা, মুড়ি, বেগুনির মতো নিত্য আইটেম ছাড়াও মিলছে হালিম, জিলাপি সহ জনপ্রিয় সব খাবার। প্রতিদিন বিক্রি হচ্ছে 8 থেকে 10 হাজার রিয়ালের ইফতার। সৌদি ক্রেতা ছাড়াও ওমরা করতে আসা বাংলাদেশিরাও বিদেশের মাটিতে দেশি খাবারের স্বাদ পেয়ে খুশি। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। সৌদি আরবে প্রায় 30 লাখ বাংলাদেশির বসবাস। রমজানে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় ইফতারের পসরা সাজিয়েছেন বাংলাদেশি রেস্তোরাঁ মালিকরা। সারাদিন রোজা রেখে ইফতার করতে এসব দোকানে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও ওমরা পালন করতে আসা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের নাগরিকরাও আসছেন এসব দোকানে। সৌদি আরবে বাংলাদেশি ইফতারের পসরা দেখে মনে হয় মরুর বুকে এক টুকরো বাংলাদেশ। প্রবাসে বসে আমরা দেশীয় খাদ্যের স্বাদ যেটা পাইতেছি, আমার মনে হচ্ছে আমি প্রবাসী আছি, আমরা আছি দেশের একটা আমার যেখানে সৃষ্টি হয়েছে। দিন শেষে আমরা তো বাঙালি খাবারের প্রতি আমাদের আলাদা একটা টান থাকে। আমাদের পছন্দের সকল খাবার এখানে আছে, আলহামদুলিল্লাহ আসি, প্রত্যেকদিন ইফতারে নিয়ে যায়, ভালো লাগে। বিক্রেতারা জানান, পেঁয়াজু, চপ, বেগুনি ছাড়াও তাদের আয়োজনে আছে হালিম, জিলাপি, বিরিয়ানির মতো মুখরোচক খাবার। প্রতিদিন গড়ে 8 থেকে 10 হাজার রিয়ালের কেনাবেচা করছেন তারা। মিষ্টি, জিলাপি, নিমকি, ছোলা বুট, সমোসা, ডালের বড়া সহ সব ধরনের আইটেম আমরা বাংলাদেশি কারিগর দ্বারা তৈরি করি। হাজিদের জন্য বিভিন্ন হোটেলে অর্ডার আমরা পৌঁছাই দিই। এখানে বাংলাদেশি বিভিন্ন বহু রকম ইফতারি পাওয়া যায়। বাংলাদেশি সব ধরনের ইফতার আছে, এখানে আসবেন ইনশাল্লাহ। বাংলাদেশি খাবার সবচেয়ে আমাদের মান সম্পূর্ণ, অনেক ভালোভাবে পরিবেশন হইতেছে আমাদের এখানে। শুধু খাবার খাওয়াই নয়, বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এমন উদ্যোগে বাড়ছে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব। জাহিদুল আলম, এটিএন বাংলা। ওমরা ভিসা বন্ধ হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। কোটার কারণে অনেকেই ভিসা পাচ্ছেন না বলে উল্লেখ করেন তিনি। সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের কাগজ নিয়ে সৌদি হজ মন্ত্রণালয়ে যোগাযোগ করলে ভিসা পাওয়া যাবে। কেউ যেতে না পারলে প্লেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। বাংলাদেশে ট্রান্সন্যাশনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। রাজধানীতে ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, দেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠন ও অর্থনীতির উন্নয়নে ট্রান্সন্যাশনাল শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্য সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। The British Council continues to be a dynamic force in promoting UK-Bangladesh education and cultural exchange. And the British High Commission stands firmly behind these efforts, supporting initiatives that enhance higher education opportunities and which create sustainable partnerships between our two countries.
শুরু হলো দেশের বৃহত্তম যমুনা রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল। সেতু পার হতে সময় লাগছে মাত্র 2 থেকে 3 মিনিট। সকালে টাঙ্গাইলের ভুয়াপুরের ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিরিজ, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তারকি, যমুনা রেলওয়ের সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান সহ অন্যান্যরা। যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সকাল 11:20 রওনা দিয়ে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পৌঁছান অতিথি সহ সংশ্লিষ্টরা। পরে 11:40 সয়দাবাদ রেল স্টেশনে সংবাদ সম্মেলন করেন তারা। 2020 সালের নভেম্বর মাসে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি 4.8 কিলোমিটার দীর্ঘ এবং প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ রেল সেতু। এটি 50টি পিলারের উপর 49টি স্প্যানে নির্মিত। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসছে বাজেটে কর্পোরেট ট্যাক্স হার কমবে, তবে ব্যক্তি খাতে কর হার বাড়তে পারে জানিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ঢাকা চেম্বার সহ ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। বৈষম্যহীন বাংলাদেশে কেউ কর দেবে আর কেউ দেবে না, এটি হতে দেওয়া যাবে না বলেও জানান তিনি। আমরা ওনাদের পিছনে দৌড়াবো, যারা রিটার্ন মোটেও দেয় না, যারা দিয়েছে তাদেরকে আমরা অডিট করতেছি। যখনই বুঝবেন যে এখানে কোনো ডিউটি ছেড়ে দেওয়া হয়েছে অথবা কোনো ডিউটি নতুন করে ইম্পোজ করা হয়েছে, বুঝতে হবে এটা জাতীয় স্বার্থে করা হয়েছে। আর যদি জাতীয় স্বার্থ না থাকে, ভুল হয়, আমরা সংশোধন করে দেবো। এটা হচ্ছে মোটামুটি আমাদের স্ট্যান্ড। মানে ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য আমরা ডিউটি বাড়াবো না। যদি আমার দেশের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার প্রয়োজন হয়, আমার রাষ্ট্রীয় স্বার্থ যদি দরকার হয়, তখন আমরা ডিউটি বাড়াবো। এবারে পার্টেক্স খেলার খবর। ডারেডিনে দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেছে নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 19 রানের মধ্যেই 2 উইকেট হারায় সফরকারীরা। তৃতীয় উইকেটে 31 রান যোগ করেন সালমান আগা ও ইরফান খান। ব্যক্তিগত 11তে বিদায় নেন ইরফান। এরপর সালমানের 28 বলে 46 রানের ইনিংসে নির্ধারিত 15 ওভারে 9 উইকেটে 135 রান তোলে পাকিস্তান। জবাবে টিম সেইফার্টের 45 আর ফিন অ্যালেনের 38 রানের ইনিংসে 17 বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিউইরা। লিওনেল মেসিকে ছাড়াই 2026 বিশ্বকাপে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বাছাইয়ের জন্য 25 জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে দলে রাখা হয়নি আর্জেন্টিনার মহাতারকাকে। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে সবশেষ ম্যাচে ইন্টার মায়ামির জয়ে 1 গোল করেন মেসি, কিন্তু সেখানেই বাঁ উড়োতে ব্যথা পান তিনি। সুস্থ হয়ে উঠতে যুক্তরাষ্ট্রেই থাকবেন। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে মন্টিভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর 26 মার্চ বুয়েন্স আয়ার্সের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে স্কালোনির দল। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটেন বাংলা নিউজ।